বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে শিরোনাম। ঢাকা সহ সারা দেশে ঝড়ের তাণ্ডব। সন্দ্বীপে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু। চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও কুমিল্লায় গাছ চাপায় নিহত 3। বিএনপি জামায়াতের সঙ্গে একজোট হয়ে যারা সরকার হটাতে চায়, দেশের উন্নয়ন কি তাদের ভালো লাগে না? প্রশ্ন প্রধানমন্ত্রী। নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এখনও খোলেনি দোকানপাট। হাওরের বেশিরভাগ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত 500 একর জমি। এবং ইটভাটা বন্ধে ব্যর্থতার অভিযোগ। ঢাকাসহ 5 জেলার ডিসি ও পরিবেশের ডিজিকে তলব করল হাইকোর্ট। এবার বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বয়ে গেছে কালবৈশাখী ঝড়, সঙ্গে ছিল বৃষ্টি। ভোরে আকস্মিক ঝড়ে রাজধানীর অনেক সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। এদিকে টানা কয়েকদিনের প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। তবে বৃষ্টির পর থেকে রাজধানীর প্রধান সড়কগুলোয় দেখা দেয় যানজট। প্রচণ্ড গরমে ক্লান্ত নগরবাসী বুধবার সকালেই পেল কাঙ্ক্ষিত বৃষ্টি। হয়েছে মৌসুমের তীব্র কালবৈশাখী ঝড়ও। আবহাওয়া অফিসের তথ্যানুসারে সকাল 8টা পর্যন্ত রাজধানীতে 2 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীর বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 70 কিলোমিটার। কোথাও মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সবচেয়ে বেশি গতিবেগ বিশিষ্ট কালবৈশাখী ঝড় রেকর্ড করা হয়েছে রংপুরে। সেখানে বাতাসের গতিবেগ ছিল 78 কিলোমিটার পার ঘন্টা এবং আমাদের ঢাকার এয়ারপোর্ট এরিয়ায় বাতাসের গতিবেগ ছিল 70 কিলোমিটার পার ঘন্টা। এদিকে ঝড়ের পর থেকে রাজধানীতে হচ্ছে থেমে থেমে বৃষ্টি। গরমে আপাতত স্বস্তি মিললেও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমা ও যানজটের কারণে ভোগান্তির কথা জানান পথচারীরা। অনেক জ্যাম আছে আর পুরাই ভিজে গেছে। ঢাকা মেডিকেলের দিকে মনে হয় আপনার আডুবানি লাগিয়ে গেছে, নাজিরা বাজার আডুবানি লাগিয়ে গেছে, তারা অনেক গাছগাছালিও ভাঙছে, ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট বাতাসে ওরা নিয়ে গেছে। অত সকাল থেকে আসলে বেচা কিনে হতো আমার অন্তত পক্ষে 15 থেকে 2000 টাকা। ওটা হয় নাই বৃষ্টির কারণে, পাবলিক আসে নাই, বাইরে রাস্তায় বের হয় নাই, রাস্তায় জাম। ঝড় বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালবৈশাখীর তাণ্ডবে নৌকা ডুবে ও গাছ চাপা পড়ে দেশের বিভিন্ন জায়গায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোট ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। গাছ চাপা পড়ে চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে 20 যাত্রী নিয়ে একটি স্পিডবোট গুপ্তাছড়ার উদ্দেশ্যে রওনা হয়। এর আধা ঘন্টা পর সকাল 9:30টার দিকে সন্দ্বীপের গুপ্তাছড়া ঘাটের অদূরে স্পিডবোটটি উল্টে যায়। এতে আনিকা নামে 10 বছরের এক শিশুর মৃত্যু হয়। 17 জনকে উদ্ধার করে ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় মাঝিরা। নিখোঁজ 2 জনকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। এদিকে ঝোড়ো হাওয়ায় চট্টগ্রাম নগরীর অনেক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। ফটিকছড়ির কাঞ্চননগরে ঝড়ে গাছ চাপা পড়ে রিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুমিল্লার মুরাদনগরে ঝড়ে সিএনজির ওপর গাছ পড়ে এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের বিষয়ে রাজধানীর নিউ মার্কেটে এই মুহূর্তে ব্রিফ করছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। লক্ষ্য করছি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা আপনারা জানেন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে বিগত 2 বছর যাবৎ আমরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাই আসন্ন ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবার প্রাণপণ চেষ্টা করছে। তাই আমরা এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে এর শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে
ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠন করে এ বিষয়ে যা যা সামাজিক দায়িত্ব থেকে শুরু করে সবকিছু পালন করা সম্ভব তা করার আমরা চেষ্টা করব, যাতে করে এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে এবং সবকিছু যেন আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধান করতে পারি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা নিউ মার্কেট এলাকার দোকান মালিক এবং কর্মচারীদের ও ছাত্রদের উদ্দেশ্যে কোনো ধরনের উস্কানিমূলক কথা না বলার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, কারণ বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন পোস্টিং এর মাধ্যমে একটা নেতিবাচক প্রচার প্রচারণা শুরু হয়েছে যা সবার কাছে অনাকাঙ্ক্ষিত এবং এটা দুঃখজনক। আমরা সেই সাথে আমাদের ঢাকা কলেজের ছাত্রদের নিকট, আমাদের শিক্ষকদের নিকট বিনীত অনুরোধ যে তারাও যেন সহনশীল আচরণ করে। আমরা সবাই মিলে এই এলাকাতে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমি সর্বশেষে আবারও দুঃখ প্রকাশ করছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা আহত হয়েছে, একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি, তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সবাইকে নিয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই এলাকায় সহাবস্থান চাই এবং আপনাদের কাছে থেকে এ বিষয়ে সাহায্য এবং সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদের সবাই। মার্কেট খোলার বিষয়ে গত রাতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল ভাই সহ আমি গিয়েছিলাম। আমরা বিস্তারিত ঘটনা তার কাছে তুলে ধরেছিলাম। তিনি আজকে আমাদেরকে কথা দিয়েছেন যে সবার সাথে আলোচনা করে উনি আমাদেরকে একটি সাজেশন দিবেন। তো আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দোকানপাট খুলে যাচ্ছে। আমরা চাচ্ছি উভয়ের মাঝখানে আলোচনার মাধ্যমে যদি এটা খোলা হয় তাহলে কারো দিকেই এটা মানে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। তো আমরা আশা করতেছি খুব শীঘ্রই, মানে অল্প কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে হেলাল ভাই কিছু বলবেন, তো আমরা খুলে ফেলতে পারবো। একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে গতকাল আপনারা অনুরোধ মানে আপনাদেরকে অনুরোধ করা হয়েছিল মার্কেট বন্ধ রাখতে, কিন্তু আমি দেখেছি গতকাল 9:30 থেকে 10টা পর্যন্ত আপনার মার্কেটের বাইরে প্রচুর মানে যারা হচ্ছে আপনাদের দোকানদার এবং কর্মচারী তারা অবস্থান নিয়েছিল। তাহলে মার্কেট বন্ধের ঘোষণা থাকলে তাহলে কেন আসতো? তাহলে কি এটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা, এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমি নিজেও নিউ মার্কেটে এসেছি এবং আমার অজস্র বন্ধু বান্ধব যারা আপনাদের নিউ মার্কেটের দোকানদার কর্মচারী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিনের ব্রিফিংয়ে। চলে যাচ্ছি পরের খবরটিতে। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ছাত্রদের সংঘর্ষের প্রতিবাদে সকালে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা থাকলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে নীলক্ষেত নিউ মার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এখনও খোলেনি নিউ মার্কেট এলাকার দোকানপাট। এর আগে সকালে বদরুন্নেসা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে মিছিল করলেও কিছু সময় পর ফিরে যায়। মার্কেটের দোকান খোলার অপেক্ষায় রয়েছেন অনেক মালিক কর্মচারী। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষ পিছু হটলেও মঙ্গলবার আবারও উত্তপ্ত হয় পরিস্থিতি। লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। দুপুরে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সমঝোতার চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষকদেরও নাজেহাল করেন ব্যবসায়ীরা। কলেজের উপরে পুলিশের হাত থেকে ঢাকা কলেজের মেন ফলকের উপরে আঘাত পাইছে, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের ছাত্রদের আজ কোন পরিস্থিতি, কেন তারা কেন রাজপথে নামতে বাধ্য হবে, তাদের কেন নামতে বলা হবে, তাদের সাথে কেন এরকম বর্বর আচরণ করা হবে, আমরা তার বিএনপি জামাতের সাথে একজোট হয়ে যারা সরকার হটাতে তৎপর তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন তাদের ভালো লাগে না। দুপুরে কৃষক লীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নশীলের মর্যাদা দেওয়া, ভূমিহীনকে ঘর দেয়া, কৃষককে সর্বোচ্চ ভর্তুকি দেয়া, শতভাগ বিদ্যুৎ দেয়া সহ উন্নয়নের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে তার সরকার।
শেখ হাসিনা আরও বলেন, করোনা মহামারী মোকাবিলা করে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের কিছু মানুষ বিদেশে দেশের ভাবমূর্তি খারাপ করতে অপপ্রচার চালাতে ব্যস্ত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক ও কৃষির উন্নয়নে সব ব্যবস্থা অব্যাহত রাখা হবে জানিয়ে বলেন, শুধু উৎপাদন বাড়ানোই নয়, কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে বিষয়েও তৎপর সরকার। এ সময় সবাইকে ধান কাটার মৌসুমে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। সারা বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের কিছু মানুষ বিদেশের কাছে নানাভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত। তারা যে সরকার উৎখাত করতে চায়, তাদের উদ্দেশ্যটা কি? এই মানুষগুলিকে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের উদ্দেশ্য। সেই জন্যই তাদের শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। তো আমার এটাই প্রশ্ন তাদের কাছে, যে অপরাধটা কি করেছি আমরা এখানে? উজানের ঢলে টানা কয়েকদিন ধরে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় আগামী 48 ঘণ্টায় সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার রাত থেকে ভারতের মেঘালয় ও সুনামগঞ্জে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের জেরে নতুন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে শান্তিগঞ্জ উপজেলায় ডাবরের একটি হাওরে পানি ঢুকে নতুন করে তলিয়েছে অন্তত 500 একর ফসলের ক্ষেত। কয়েকদিন ধরে সীমান্তবর্তী জাদুকাটা, রক্তি, পাটলাই নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। নেত্রকোনায় ধনু নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ঝুঁকিতে কীর্তনখোলা, খালিয়াজুড়ি সহ বিভিন্ন অঞ্চলের ফসল রক্ষা বাঁধ। এদিকে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় আধা পাকা ধান কাটছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। 2 দিন শুকনা পাঠাচ্ছি, আর কালকে রাতকে তাই পানি বাড়িয়া কাঁচা ধান তো মুরো যার গিয়ে যাওয়ার পরে আমরা কাইটাছি, কাটিয়ে আমরা ধান দিয়ে আবার নৌকা করি ধান আনতেছি। ফসল হবে কিনা না হবে তা আমরা বলতে পারছি না, তবুও আমাদের একটা মনের বুঝ দিতে জন্য এর জন্য ধানগুলো কাটতেছি। মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা মাঠে অবস্থান করছে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এখন সকলে মিলে 80% ধান পাকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের লোকজন এখন পুরোদমে বোরো ধান কর্তনে তারা নিয়োজিত আছেন। সংবাদের শুরুতেই আপনাদেরকে জানিয়েছি, কালবৈশাখীর তাণ্ডবে গাছ চাপা পড়ে চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সন্দ্বীপে স্পিড বোট ডুবির সর্বশেষ তথ্য জানতে। চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, স্পিড বোট ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ হওয়ার তথ্য আমরা পেয়েছি, সর্বশেষ জানাবেন। এই মুহূর্তে আমি চট্টগ্রামের সীতাকুণ্ডের যে কুমিরা ঘাট সেখানে রয়েছি। এখান থেকেই মূলত এই স্পিডবোটটি যেটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি এখান থেকে ছেড়ে যায় সকাল আনুমানিক 9টার দিকে, এবং এখন আমরা যেটি এখানকার আবহাওয়া দেখতে পাচ্ছি অনেকটা সাগরও উত্তাল এবং আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়াও কিন্তু রয়েছে। তো সকালবেলাও কিন্তু এত বেশি ঝড়ো হাওয়া না থাকলেও তখনও কিন্তু সাগর কিছুটা উত্তাল ছিল, এমনটি আমাদেরকে এখানকার যারা সন্দ্বীপের যাত্রী তারা জানিয়েছেন এবং তারা বলছেন এই ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে তারা সেখানে গিয়েছিল এবং প্রায় একেবারে সন্দ্বীপের উপকূলের কাছাকাছি যাওয়ার পরে সেখানে তারা একটি মাছ ধরার যে জাল, সেই জালে সেই নৌকাটি স্পিডবোটটি আটকা পড়ে এবং সেটি থেকে স্পিডবোটটিকে যখন সরানোর চেষ্টা করছিলেন স্পিডবোটের চালক, তখনই মূলত এই দুর্ঘটনা ঘটে। যেহেতু সেখানে নানা বয়সী মানুষ ছিলেন, শিশুরাও ছিলেন, বিশেষ করে যারা বয়স্ক ছিলেন তারা কিন্তু সাঁতরে নিজেদের যে অনেকটা নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারলেও বিশেষ করে শিশুদের নিয়ে তাদের বিপাকে পড়তে হয় এবং সেখান থেকে পরবর্তীতে আমরা যেটি স্থানীয়দের বরাতে শুনেছি সেটি হলো সেখান থেকে তাদেরকে স্থানীয় যেসব মাঝি মাল্লা এবং স্থানীয় ব্যক্তিরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে একজন শিশুর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়, যার বয়স আনুমানিক 10 থেকে 12 বছর এবং নুসরাত জাহান আনিকা তার নাম। এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি তার এক ভাই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এর বাইরে আসলে আমরা এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন সেটি নিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। বিশেষ করে আমরা যে ঘাটের যিনি ইজারাদার তিনি আমাদেরকে বলেছেন যে এখন
পর্যন্ত একজন নিখোঁজের ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন। যদিও স্থানীয় বিভিন্ন জন আমাদেরকে বলছেন যে সেই সংখ্যা 3 জন হতে পারে, কিন্তু এটি নিয়ে আসলে স্থানীয় প্রশাসনের এখন স্পষ্ট করে তারা কিছু বলতে পারেনি। তো এই অবস্থায়ও আসলে সেখানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ যে শিশু রয়েছে, বিশেষ করে আনিকার ভাইয়ের কথা বলা হচ্ছে, তাকে উদ্ধারের জন্য সেখানে তৎপরতা চালাচ্ছেন। তবে যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন তারা বলছেন যে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড়ো হাওয়া, সেই কারণে তাদের উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। আর এই অবস্থায় যাতে আর কোনো দুর্ঘটনা না হয় এবং নতুন করে যাতে কেউ ঝুঁকি নিয়ে পারাপার না করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা এখানে দেখছি যে নৌ পুলিশের যারা রয়েছেন সেই সব সদস্যরা এখানে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের ফাঁকি দিয়েও আমরা দেখেছি অনেকগুলো মালবাহী ট্রলার এবং স্পিডবোট কিন্তু এরই মধ্যে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ইফতেখার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসবো লক্ষ্মীপুরের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরেও তো গাছ চাপা পড়ে একজন বয়স্ক লোকের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এছাড়াও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে আজকে সকাল 8:30টার দিকে লক্ষ্মীপুরে যে রায়পুর উপজেলার যে মধ্যকেরো এলাকায় এখানে যে কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, সাথে যে দমকা হাওয়া এবং বৃষ্টিও পড়ছে এই মুহূর্তে, তখন বিদ্যা যে রুহুল আমিন নামে এক ব্যক্তি যে রাস্তা পারাপার সময় কিন্তু গাছ চাপা পড়ে সে ঘটনাস্থলে মারা যায়, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন তার ছেলে বেলাল হোসেন। এর বাইরেও কিন্তু আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, তারাও নিশ্চিত করেছেন। আর যদি আমি সকাল থেকে এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর রোদ উঠছে। আসলে কিন্তু যে আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখন যে যদি আমি বলি, আমি এখন কমলনগরের একটি এলাকায় রয়েছি, সেখানেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি নেই। আর এর বাইরে কিন্তু এখন লক্ষ্মীপুরের যে আগাম যে ধান কাটা শুরু হয়েছে সেটি কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে, এমনটি কৃষি বিভাগ থেকে বলা হয়েছে। কৃষি বিভাগ থেকে যেটি বলা হয়েছে, দ্রুত যেন যেখানে 70 থেকে 80 ভাগ ধান পাকার সাথে সাথে যেন ধান কাটা হয়, এমনটি পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদেরকে। তা আসলে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর কিছু ক্ষতি হয়েছে ধানের যে আমন ধান রয়েছে সেগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার কাঁচা পাকা ধান রয়েছে সেগুলো কিন্তু ঢেলে পড়েছে এবং পানি তো কিন্তু অনেক জায়গায় কিন্তু জমে গেছে, এমনটি দেখেছি আমরা। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে তারা তথ্য নিয়েছেন কোনো ক্ষতি হয়েছে কিনা। শুধুমাত্র যে একজন নিহতের ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির কিন্তু আমরা তেমন কিছু পাই নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আব্বাস হোসেন এবং ইফতেখার ফয়সাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বায়ু দূষণ রোধে ইটভাটা বন্ধে ব্যর্থতায় ঢাকা ও আশপাশের 5 জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে 17 মে হাইকোর্টে তলব করা হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। গত 1 মার্চ 5 জেলায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। জেলা প্রশাসকরা ওই নির্দেশ মেনে যে প্রতিবেদন দিয়েছেন তাতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে আদালতে জানান রিটকারী আইনজীবী। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি আদালতকে জানান, জেলা প্রশাসকরা ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার যে তালিকা দিয়েছে বাস্তবে সেসব এখনও রয়েছে। পরে আদালত ডিসি সহ পরিবেশ অধিদপ্তরের ডিজিকে তলব করেন। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ। আদালত লিখেছেন আদেশে যে জেলা প্রশাসকরা যে কমপ্লায়েন্স দিয়েছেন সেটি সন্তোষজনক নয় এবং এটা ইতিমধ্যে আদালত একাধিকবার আদেশ দেওয়ার প্রেক্ষিতেও কোনো নির্দেশনা সম্পূর্ণ পালিত হয় নাই। সেই প্রেক্ষিতে আদালত 5 জেলা প্রশাসক ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এই 6 জনকে আগামী 17 মে সকাল 10:30টায় আদালতের সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। বাসে ও মার্কেটে যৌন হয়রানির শিকার বেশিরভাগ নারী, প্রতিবাদ করেন না অর্ধেকই, গবেষণার তথ্য। শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে পণ্যবাহী ট্রাকে চাঁদা দিতে হয় 500 থেকে 2000 টাকা। সক্রিয় সংঘবদ্ধ চক্র। স্কুলে ভর্তি বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পথ শিশুরা, কারণ তাদের জন্ম নিবন্ধন নেই। এসব রাষ্ট্রীয় সুবিধা পেতে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শুধুমাত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের উদাসীনতায় অনিশ্চিত পথ শিশুদের ভবিষ্যৎ। ইতি আক্তার 1.5 বছর আগেও ছিল না কোনো ঠিকানা।
কমলাপুরে ভবঘুরে জীবন ছিল তার। শিশুদের নিয়ে কাজ করা লিডু নামে একটি এনজিও আশ্রয় দেয় ইতিকে। তাকে দিয়ে পথশিশু বিশ্বকাপ খেলানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির, কিন্তু জন্মসনদ জটিলতায় আটকে গেছে তা। জন্মনিবন্ধন করার চেষ্টা করছে, কিন্তু আমরা পারতাছি না, কেননা বাবা মার ইয়া রাখবেও না, আমরা এটা পারতাছি না, বাবা মা নাই দেখা। সরকার চাই যেন আমাদের জন্মনিবন্ধন করার লাগে একটু সাহায্য করে। একই অবস্থা স্বপ্না আক্তারের, সেও পরিবার থেকে বিচ্ছিন্ন। তাকে এই প্রতিষ্ঠানটি আশ্রয় দিয়ে পড়াশোনার পাশাপাশি তৈরি করছিল ফুটবল বিশ্বকাপের জন্য। শুধু খেলার জন্য যে বার্থ সার্টিফিকেটটা হবে এটা না, আমি যে কোনো জায়গায় যাই না কেন, পড়াশোনা করতে যাই বা একটা ভালো জব করতে যাই বা কোথাও আমার পরিচয় তুলে ধরতে যাই, সবার আগে প্রয়োজন হবে যে বার্থ সার্টিফিকেটটা। এই বছরের অক্টোবরে কাতারের দোহায় পথ শিশুদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। শুধু মেয়েদের এই আসরে অংশ নেবে 21টি দেশ। সেখানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের 10 মেয়ে পথ শিশুকে 5 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে বাবা মার খোঁজ না থাকায় তাদের জন্মসনদ মিলছে না, ফলে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ এখন অনিশ্চিত। মা বাবার ঠিকানা নাই, কিছু নাই, এর লাগে আমাকে জন্ম নিবন্ধন দিচ্ছে না। যাদের ঘর আছে তাদেরকে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নেই তাদেরকে দাঁড়িয়েছে। কোনো শিশুর যদি পিতা মাতা না থাকে তাহলে রাষ্ট্র বাধ্য নয় সেই শিশুগুলোকে লিগ্যাল আইডেন্টিটির আওতায় আনা। যেটা অজ্ঞাত আমরা অজ্ঞাত লিখি, যেটা অজ্ঞাত নয় সে তার পিতার নাম বলতে পারে থানাতে দাঁড়িয়ে, তাহলে আমি তো সেটা অজ্ঞাত বলতে পারি না। জন্ম নিবন্ধনের জটিলতায় অনেক পথশিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। সরকারি বেসরকারি সুযোগ সুবিধা পেতেও তাদের বড় বাধা জন্ম নিবন্ধন সনদ। এই ভূখণ্ডে জন্মগ্রহণকারী যারা নাগরিক, তাদেরই নাগরিকত্ব সার্টিফিকেট বলেন বা কার্ড বলেন তাদেরকে দিতে হবে। এই ব্যাপারে সরকার একটা সহজ সরলীকরণ সিদ্ধান্তে পৌঁছানো উচিত। বিশেষজ্ঞরা বলছেন জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগের উদাসীনতায় পথ শিশুদের জন্মসনদ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই বিষয়ে কথা বলতে রেজিস্ট্রার জেনারেল পলাশকান্তি বালার সঙ্গে 3 সপ্তাহ যোগাযোগ করে প্রশ্ন পাঠিয়ে সময় চাওয়া হয়। পরে সময় দিয়েও তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 নারীর সঙ্গে সম্পর্ক বরিশালের সাজ্জাদের। একজনের সঙ্গে সংসার করছেন, একজনকে করেছেন মৌখিক বিয়ে, আরেকজনের সঙ্গে করেন প্রেম। জেদের বসে দ্বিতীয় স্ত্রী ইতি সাজ্জাদকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করেন। গোপন ছবি ছড়িয়ে চেষ্টা করেন টাকা আদায়ের। সম্প্রতি সাজ্জাদ ও ইতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালের উজিরপুরের সাজ্জাদ, তার 7 বছরের সংসারে এক সন্তানও রয়েছে। এর বাইরেও ইতি নামে রয়েছে আরেক স্ত্রী, তবে সেই বিয়ের বৈধ কাগজ নেই। রয়েছে 10 লাখ টাকার মৌখিক কাবিন। এই 2 নারীর বাইরেও সাজ্জাদের সাথে সুমি নামে একজনের সম্পর্ক রয়েছে, যা জেনে যান ইতি খানম। রাগের বশে প্রতিশোধ নিতে সাজ্জাদকে ফাঁসানোর ফোন দিয়ে আঁটেন ইতি। সাজ্জাদের কাছ থেকে উপহার পাওয়া স্মার্টফোনেই পেয়ে যান সুমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। সেই ছবি সাজ্জাদের ফেসবুক আইডি থেকে সুমির আত্মীয়দের পাঠিয়ে টাকা দাবি করেন ইতি। খবরটি সুমি জানার পর আত্মহত্যার চেষ্টা করেন। ইতিকে অ্যারেস্ট করার পর ইতির কাছ থেকে যে মোবাইলটা পাওয়া যায়, ওই মোবাইলের ভিতরে ছবি, এবং সে স্বীকার করে যে কাজটা করেছে। মূলত ইতির কথাটা হলো এরকম যে তার সাথে সাজ্জাদের বিয়ে হয়েছে, যদিও কোনো কাগজ দেখাতে পারেনি, এবং সে জানতে পারছে যে আরও এরকম অনেক মেয়ের সাথে এরকম সম্পর্ক রয়েছে। সেই সমস্ত মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। পরে অভিযোগ পেয়ে সাজ্জাদ ও ইতিকে গ্রেফতার করে সিআইডি। জব্দ করা হয় তাদের 2টি মোবাইল ফোন। প্রতিশোধ পরায়ণতা এবং একজন আরেকজনকে অপদস্থ করা, এটা একটি অংশ হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইমগুলোর ক্ষেত্রে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সময়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আমরা অনেক সময়ই আসলে বুঝি না যে কিভাবে টেকনোলজিটা ব্যবহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বাড়ায় উদ্বিগ্ন বিশ্লেষকরা। বলছেন ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তির সহায়তায় সামাজিক অপরাধেরও ধরন বদলাচ্ছে। সচেতনতার পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধের তাগিদ বিশ্লেষকদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শহরাঞ্চলে বেশিরভাগ নারী গণপরিবহন, রাস্তা ও মার্কেটের মতো জায়গায় যৌন হয়রানির শিকার হন। প্রায় 85% নারী বাস কন্ডাক্টর বা চালকের বাজে মন্তব্যের মুখোমুখি হন। অ্যাকশন এইডের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। নারী অধিকার কর্মীরা বলছেন, যৌন হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকা ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই এমন হয়রানি থামানো যাচ্ছে না।
পোশাক শিল্প থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ে পুরুষের পাশাপাশি নারীর সরব বিচরণ। তারপরও ঘরের বাইরে একা চলতে নিরাপদ বোধ করেন না বেশিরভাগ নারী। এক জরিপ বলছে শহরাঞ্চলের 90% নারী পথ চলতে গিয়ে শঙ্কায় থাকেন। এর বড় কারণ যৌন হয়রানি এবং নানাভাবে উত্ত্যক্ত করা হয় তাদের। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের গবেষণায় উঠে এসেছে 50% নারী যৌন হয়রানির প্রতিবাদ করেন না, আর 80% নারী মনে করেন পুলিশ তাদের অভিযোগ আমলে নেবে না। গবেষণায় আরও দেখা গেছে নারীরা বেশি হয়রানির শিকার হন গণপরিবহনে। বাসে ওঠা থেকে নিয়ে শুরু করে বাসে নামা, চলাফেরা সবসময় একটা ভীতি কাজ করে আমাদের। রাস্তায় তো পুলিশ থাকে, যেন তাদেরকে বলা হয় যে এই ব্যাপারগুলোতে যেন একটু নজর দেয়। উত্ত্যক্ত বা যৌন হয়রানি বন্ধের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি খসড়া তৈরি করে সরকারের কাছে পাঠানো হলেও এখনো চূড়ান্ত হয়নি। সত্যিকারই যদি উত্ত্যক্ত যৌন হয়রানির আইনটা যদি স্পেসিফিক্যালি করা যায়, তাহলেই আমরা এই বিচারগুলোকে নিশ্চিত যদি করতে পারি, তাহলে হয়তো আমরা উত্ত্যক্ত থেকে নারীরা রেহাই পাবে। শুধু আইনি দুর্বলতা নয়, যৌন হয়রানির জন্য সামাজিক বৈষম্য অনেকাংশে দায়ী বলছেন অধিকার কর্মীরা। দেখেন, নারীরা কমপ্লেন করতে হলে পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ যদি ফ্রেন্ডলি না হয়, নারী বান্ধব না হয়, সে তো ওখানে কমপ্লেন করবে না। সংবিধানে নারী পুরুষের সম অধিকারের কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই তা নিশ্চিত করা যায়নি, আর পারিবারিক পর্যায় থেকেই বৈষম্যের শুরু বলছেন তারা। নারীর এই অগ্রগতিকে সমাজ কি ধারণ করতে পারছে? ঘরের বাইরে এসে অর্থনীতির চাকা শক্তিশালী করলেও নারীকে পোহাতে হচ্ছে যৌন হয়রানি সহ নানা বিড়ম্বনা। এ সংকট উত্তরণে আইনের শক্ত প্রয়োগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও পালন করতে হবে সংবেদনশীল ভূমিকা বলছেন সংশ্লিষ্টরা। সেই সাথে পরিবার থেকেই গড়ে উঠতে হবে নারী পুরুষের সমতার মানসিকতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হতে না হতেই সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাতে ফেরিতে ওঠার সিরিয়াল পেতে প্রতিটি পণ্যবাহী ট্রাককে গুনতে হয় 500 থেকে 2000 টাকা পর্যন্ত। টাকা না দিলে চলে নির্যাতন। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ রয়েছে বিআইডব্লিউটিসির কর্মচারীদের বিরুদ্ধেও। মধ্যরাতে মারপিটের এই দৃশ্যই বলে দেয় মাঝিরঘাটে কতটা অসহায় ট্রাক চালকরা। ফেরিতে উঠতে চাঁদাবাজদের বেঁধে দেয়া নির্ধারিত টাকা না দিলেই চলে এমন নির্যাতন। দিনে মাঝিরঘাটের পরিস্থিতি স্বাভাবিক হলেও রাত গভীর হলে পাল্টে যায় সে চিত্র। ঘাটের নিয়ন্ত্রণ চলে যায় চাঁদাবাজদের দখলে। ওরা দালালের মাধ্যমে 4000, কেউ 3000, কেউ 5000 টাকা দিয়া ওরা পার হয়ে চলে যাচ্ছে, আর আমরা এখানে দূরে বসে আছি সারা রাত। লেখা থাকে 800, রাখে 1000, আরো 20 টাকা, আর গাড়ে 80 টাকা, 1100 টাকা খরচ হয়। এসব কর্মকাণ্ডে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের দেখে সরে পড়েন নির্যাতনকারীরা। এক পর্যায়ে তাদের ঘুষের প্রস্তাবও দেন বাহিনী প্রধান শহীদ চেঙ্গা। পরে অস্বীকার করেন সবকিছু। এদিকে বিআইডব্লিউটিসি কর্মচারীদের বিরুদ্ধেও বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। ফেরিতে উঠতে 2 দফা চাঁদা দেওয়ার কথা জানান চালকরা। 980 টাকা টিকিট লেখা, 1200 টাকা টিকিট নিছিল। পরে আপনারা আমার ওখানে জিজ্ঞেস করলেন, পরে আমার 200 টাকা ব্যাগ দিছে। টাকা বেশি নেই, কোনো গাড়িতে টাকা বেশি নেই, একটা গাড়িতে টাকা বেশি নেই। না, আপনি ডাক দেন কোন গাড়িতে টাকা বেশি নিয়েছি, তা আমি বলেন। স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চললেও তা বন্ধে নেই কোনো তৎপরতা। তবে ঈদকে সামনে রেখে ঘাটের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। সংঘবদ্ধ কোনো চাঁদাবাজি মাঝিরঘাটে আছে এই ধরনের তথ্য আমার কাছে নাই। চালকরা এবং যাত্রীরা যেন কোনো রকম হয়রানি বা কোনো চাঁদাবাজি তাদের কাছে কেউ যেতে না পারে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। পদ্মা সেতুর ক্ষতি এড়াতে 2021 সালের ডিসেম্বরে চালু হয় শিমুলিয়া মাঝিরঘাট নৌরুট। প্রতিদিন 400 থেকে 600 যানবাহন পারাপার হয় এই ঘাটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। তৃতীয় দফা মহাপরিকল্পনা তৈরি শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথমবারের মতো হচ্ছে ড্রোন সার্ভে। ডনবাস অঞ্চলে বেড়েছে রুশ গোলা বর্ষণের তীব্রতা। আত্মসমর্পণে ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার নতুন আলটিমেটাম।
এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। বিএনপি না বুঝলেও জনগণ ঠিকই বোঝে নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে। বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। 2007 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের রিটের রুল শুনানি 29 মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। 15 বছর পর এই মামলার শুনানি শুরু হচ্ছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। 2007 সালের 26 সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এই মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক রিট আবেদন করেন। রিট জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন, তবে হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। জালিয়াতির অভিযোগে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হলো বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর নাম। সম্প্রতি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তবে 17 বছর ধরে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের সব সুযোগ সুবিধা নেয়ায় ক্ষোভ জানিয়ে মুজিবুরের বিচার চেয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। কেবল নামের মিলে সুযোগ নিয়ে 2005 সালে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন বগুড়ার শেরপুর উপজেলার মুজিবুর রহমান মজনু। গত বছর যাচাইয়ের সময় বিষয়টি জানতে পারেন প্রকৃত মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। এ নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অভিযোগের পর হয় আপিল শুনানি। এতে সাক্ষীরা জানান মুক্তিযোদ্ধা মুজিবুর শুনানিতে তার পক্ষে প্রমাণ তুলে ধরলেও ব্যর্থ হন অভিযুক্ত মুজিবুর রহমান মজনু। কোনোভাবেই প্রমাণ করতে পারেন যে উনি মুক্তি। উনি বলছে যে আমার কোনো কাগজ নাই স্যার। হ্যাঁ, মন্ত্রী তখনই তাকে অনেক কিছু গালালিশ করছে, যেটা বলবো না আর কি। অবশেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 78তম সভায় তালিকা থেকে বাদ দেওয়া হয় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান মজনুর নাম। এমন জালিয়াতির জন্য তার বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। আমার মেয়ের চাকরি যেত, আমি জেল হাজতে যেত, আমার টাকা পয়সা সব সরকারি কোষাগারে জমা দেওয়া লাগতো, তার উনি দিবে না কেন? উনি তো মুক্তিযুদ্ধ লয়, উনি কোন ডকুমেন্ট দেখাতে পারেন, তার জন্য বাতিল করে দিছে। তারও এই শাস্তি হোক, তাহলে আমার মন শান্তি। গেজেট বাতিলের বিষয়টি না জানার কথা উল্লেখ করে আপিলের কথা জানিয়েছেন অভিযুক্ত মুজিবুর রহমান মজনু। আপিল করছি, তার কোনো শুনে জানি এখন গেজেটে বাতিল করছি। আমরা কোনো চিঠিপত্র পাইনি, এখনো ইনফরমেশন পাইলে অফিসিয়ালি ডকুমেন্ট পাইলে পরে চিন্তা ভাবনা করে আইনের উপর ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি আইনের 416 ধারা অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এজন্য 3 বছর জেল এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবজি গেম নিষিদ্ধের আদেশ বাতিল চেয়ে কর্তৃপক্ষের আবেদন খারিজ করেছেন আদালত। এর ফলে নিষিদ্ধই থাকছে গেমটি। সকালে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের 16 আগস্ট বাংলাদেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর অনলাইন গেমস সরিয়ে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, এসব গেম সহিংসতার প্রতি শিশু কিশোরদের আকৃষ্ট করে, তাই বন্ধই রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে গত বছর অনলাইন গেমগুলোকে নজরদারি করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভ সহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপগুলো কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তৃতীয়বারের মতো চট্টগ্রাম মহানগরীর মহাপরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ড্রোন সার্ভের মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এতে নতুন প্রযুক্তির মাধ্যমে স্থাপনার নির্ভুল অবস্থান ও তথ্য এবং ত্রিমাত্রিক ছবি পাওয়া যাবে সহজেই। চট্টগ্রাম মহানগরীতে সবশেষ ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল ১৯৯৫ সালে। আবারও প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নতুন পরিকল্পনার কাজ করছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। ৬টি প্যাকেজে এবারের পরিকল্পনায় স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান ও অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি হবে। এসব কাজ নিখুঁতভাবে করতে প্রথমবারের মতো ড্রোন সার্ভে শুরু করেছে সিডিএ। এটা প্রায় ২৫০০ ফুট উপর থেকে এটা ক্যাপচার করবে। ভূমিতে যদি আপনার ২ ইঞ্চি সাইজের একটা পাথরও থাকে সেটাও আইডেন্টিফাই করতে পারবে। নতুন প্রযুক্তির মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি তোলার পাশাপাশি যে কোনো স্থাপনার বিস্তারিত ত্রিমাত্রিক ছবি সংরক্ষণ করা যাবে। এছাড়া জিপিআরএস পদ্ধতিতে স্থাপনার নির্ভুল অবস্থানও শনাক্ত সম্ভব হবে। ড্রোন যেহেতু ঘুরে ঘুরে ছবিটা তোলে, সে আসলে পার্টিকুলার যে কোনো অবজেক্টকে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ছবি তোলে, যে কারণে যে কোনো পাশেই হোক না কেন ব্লাইন্ড স্পট আসলে থাকে না। তবে আগের মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে ভিন্নমত আছে পরিকল্পনা সংশ্লিষ্টদের। কর্তৃপক্ষ বলছেন, মাস্টার প্ল্যান পূর্ণাঙ্গ বাস্তবায়নের চেয়েও নির্ধারিত সময় পর এর পর্যালোচনা জরুরি। যে কোনো মাস্টার প্ল্যান পুরো বাস্তবায়ন হয় না। মাস্টার প্ল্যান করে থাকে তো আপনার ধরেন একটা জায়গা হবে বাণিজ্যিক এলাকা, একটা জায়গা হচ্ছে শিল্প এলাকা, একটা হচ্ছে আবাসিক এলাকা। এখন সেটা নির্ধারণ করতে মানুষ কতটুকু জায়গায় ব্যবহার করতেছে। চট্টগ্রাম মহানগরী ঘিরে প্রথম মাস্টার প্ল্যান তৈরি হয় ১৯৬১ সালে। ৩৪ বছর পর হয় দ্বিতীয় মহাপরিকল্পনা। এখন তৃতীয়টি তৈরির কাজ চলছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইউক্রেনের দনবাস অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। তবে এই হামলার মুখেও ইউক্রেনের সেনারা প্রতিরোধ গড়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া মারিউপোলে স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। এদিকে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও ইউক্রেনে আরও সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের রুশ অভিযানের ২ মাস হতে চলেছে। দেশটির রাজধানী কিয়েভে সুবিধা করতে না পেরে পূর্বাঞ্চলীয় দনবাস নিয়ন্ত্রণে নিতে মরিয়া রুশ বাহিনী। চলছে ভারী গোলাবর্ষণ। রাশিয়ার আক্রমণ প্রতিরোধের ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ব্যাটল অফ দনবাস আখ্যা দিয়েছে ইউক্রেন সরকার। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনারা রুশ হামলা প্রতিরোধ করবে। তবে রুশ বাহিনী প্রায় পুরো দনবাস অঞ্চলে হামলা চালিয়েছে। আক্রমণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ওই অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ক্রেমিনা দখল করে নেয় তারা। দোনেস্কের কাছে মারিনকা শহর থেকে শত্রুপক্ষকে হটিয়ে পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। কয়েকটি রুশ হামলা ইউক্রেনীয় সেনারা প্রতিহত করেছে বলে দাবি ব্রিটেনের। এদিকে মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আবারও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে এই বন্দরনগরী ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের কাছে উন্নত অস্ত্র থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এতদিনে শেষ হয়ে যেত বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া যে ধরনের অস্ত্র ব্যবহার করছে সেই তুলনায় যদি ইউক্রেনের কাছে উন্নত অস্ত্র থাকতো তাহলে আমরা এর মধ্যেই যুদ্ধ শেষ করে দিতাম। আমাদের মিত্র দেশগুলোর অস্ত্র আছে। হাজারো ইউক্রেনীয় জীবন বাঁচানো ও স্বাধীনতা রক্ষায় সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব। মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে নতুন করে আরও $800 মিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মস্কো। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাগরিকত্বকে হাতিয়ার করে এবার জান্তা সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করছে মিয়ানমার সেনাবাহিনী। এবছর মার্চ থেকে এ পর্যন্ত ৩৩ জনের নাগরিকত্ব বাতিল করেছে সামরিক সরকার। এর মধ্যে কূটনীতিক, সেলিব্রিটি এবং অধিকার কর্মীরাও রয়েছেন। গত বছরের সেনা অভ্যুত্থানের বিরোধিতা করায় নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। একে মানবাধিকারের অপব্যবহার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছেন সমালোচকরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া 3টি আলাদা নোটিশে বলা হয়েছে, মিয়ানমারের স্বার্থবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায়
এই 33 জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মতুন, যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত কিয়াও ঝরমিন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সেকেন্ড সেক্রেটারি ইয়েসান। শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হবার পর রামবুকান্না শহরে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশের মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে। অর্থনৈতিক সংকট নিয়ে সরকারের বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে হতাহতের এই ঘটনা ঘটে। আহত 12 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় তারা। এদিকে সংকট নিরসনে অর্থনৈতিক সহায়তা চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ আগুনে 8 শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার সিন্ধু প্রদেশের দাদু জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানান, রান্নাঘর থেকে আগুন দ্রুত ওই এলাকার ফসলি জমিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকার অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে 160টির বেশি গবাদি পশু। এদিকে স্থানীয়রা জানান, আগুন ছড়িয়ে পড়ার অনেক পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় শোক জানিয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত সংবাদ জানতে।